হৃদয়ের উপপাদ্য পর্ব 11। হিয়া চলে যায় মাকে ডাকতে। শ্রুতি ভাবে হিয়াকে বলবে কথাটা, কিন্তু তার আগে আরহাম বলে, এই যে মিস শ্রুতি, কোনোভাবেই যাতে ম্যাডামের কানে কথাটা না যায়, ওকে? শ্রুতি টাসকি খেলো, মনে মনে ভাবলো, কিরে বাবা, ঠিক বুঝতে পারছে, আমি বলে দিব। বাবা ম্যাডাম, যাক, হিয়ার ভাগ্য ভালোই। তবে ওর দৃষ্টি বলে দেয় ও নিজেও স্যারকে পছন্দ করে। মুখে বলল, ঠিক আছে স্যার, আমি কিছু বলবো না। হিয়া মাকে ডেকে আনলে আরহাম আর শ্রুতি বিদায় নিয়ে চলে যায় ড্রাকনিস রাজ্য। কিং ড্রাকো মহলে সে প্রাচীন প্রকোষ্ঠ স্থির হয়ে বসে আছেন। পাথুরে দেয়ালের মশালগুলো নীল শিখায় কাঁপছে। তার সামনে বিছানো পাণ্ডুলিপির পাতাগুলো যেন তৃষ্ণার্ত কোনো প্রাণীর মতো ধকধক করছে। সেখানে অ্যালরিকের ভাগ্যলিপি এক নীরের ধাঁধায় বন্দী। যে হাত গড়বে সিংহাসন, সে হাতই হবে তার বিসর্জন। পরম শক্তির আধার লুকানো যার রক্তে। অ্যালরিক কি তাকে পিষবে নিজের নখদর্পণে, নাকি নিজেই মিশবে সে মানবীর স্রোতে? কিং ড্রাকোর দৃষ্টি শূন্য নিবদ্ধ। তিনি জানেন না আরহামের পরিকল্পনা কি। সে কি হিয়াকে এক মহান অস্ত্র হিসেবে গড়ে তুলছে, নাকি নিজের ধ্বংসের বিষ নিজেই পান করছে? আরহামের প্রতিটি পদক্ষেপ যেন দাবারুর চালের মতো সূক্ষ্ম, কিন্তু চূড়ান্ত লক্ষ্যটা কুয়াশার চাদরে ঢাকা। হঠাৎ মহলের বিশাল প্রবেশ দ্বারটি কোনো শব্দ ছাড়াই সজোরে খুলে গেল। মুহূর্তেই করিডোরে দাঁড়িয়ে থাকা পাহারাদার থেকে শুরু করে দাস দাসী সকলে যেন কোনো অদৃশ্য চাপে সিটিয়ে গেল। আরহামের পা রাখার আগেই পুরো মহল এক পৈশাচিক নিস্তব্ধতায় নেমে এলো। সে যখন করিডোর দিয়ে হেঁটে আসছে, দুপাশে দাঁড়িয়ে থাকা ড্রাগন সৈন্যরা যান্ত্রিকভাবে তাদের মাথা ঝুঁকিয়ে রাজকীয় সম্মান জানালো। কারোর সাহস হলো না তার সেই শীতল ছায়ার দিকে চোখ তুলে তাকানোর। আরহাম সোজা প্রকোষ্ঠে প্রবেশ করল। তার পরনে কালো সিল্কের রাজ পোশাক, যা অন্ধকারের চেয়েও বেশি ঘন। মশালের নীল শিখাগুলো তার উপস্থিতিতে প্রায় নিভে যাওয়ার উপক্রম হলো। কিং ড্রাকো তার ছেলের দিকে তাকালেন, যার প্রতিটি পদক্ষেপ আভিজাত্যের আর এক রক্ত শীতল করা আধিপত্য মিশে আছে। ওরা মেয়েটাকে রক্তবৃত্তে বন্দি করেছে, অ্যালরিক। কিং ড্রাকো গম্ভীর স্বরে মনে করিয়ে দিলেন, ওই মানবী তোমার জন্য বিষ হতে পারে। আরহাম পাণ্ডুলিপির সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘ আঙুলগুলো একবার সেই ধাঁধার উপর বুলিয়ে নিল, যেন সে ভাগ্যলিপি নিয়ে খেলা করছে। তারপর অত্যন্ত ধীর লয়ে বাবার দিকে তাকিয়ে সেই বিখ্যাত বাঁকা হাসি দিল, এক রহস্যময় শীতল হাসি। অ্যালরিক বলল, বিষ যখন রক্তের সাথে মিশে যায় বাবা, তখন তা আর মারতে পারে না, শুধু নেশা ধরায়। আরহামের কণ্ঠস্বরে এক অদ্ভুত আভিজাত্য। সামনে থাকা আপেলের ঝুড়ি থেকে একটা লাল টকটকে আপেল ডান হাতে নিয়ে ছুরি দিয়ে এক আঘাতে কেটে ছুরিটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখল, যেন তার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। চোখ দুটো সরু করে জানালা দিয়ে বাহিরে থাকা নীল অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হিয়াকে নিয়ে ওরা কি খেলছে তা দিয়ে আমার কিছু যায় আসে না। শুধু মনে রাখবেন, যা আমার তা মহাবিশ্বের কোনো বৃত্তেই আটকে থাকার নয়। সে আর কোনো উত্তরের অপেক্ষা করল না। এক চুল পরিমাণও সম্মান ক্ষুণ্ণ না করে অত্যন্ত ধীর পদক্ষেপে সে প্রকোষ্ঠ ত্যাগ করল। তার চলে যাওয়ার পর করিডোরে আবার সে মাথা নিচু করা সারিবদ্ধ ছায়াগুলো স্থির হয়ে রইল। আরহাম নিজের অন্ধকার কক্ষের দিকে এগিয়ে গেল। সেখানে রহস্যের প্রতিটি ধূলিকণা তার আদেশের অপেক্ষার প্রহর গুনছে। আরহাম ড্রাকনিস সাম্রাজ্যের অভিজাত্যের পেছনে ফেলে আবার মর্তলোকে পা রাখল। রাতের নিস্তব্ধতায় মোড়ানো শহরের বুক চিরে যখন তার ছায়াটা ফুটপাতে পড়ল, তখন চারপাশের তাপমাত্রা মুহূর্তে কয়েক ডিগ্রি নেমে গেল। ড্রাকনিসের সেই রাজকীয় কালো পোশাক তখন আবার তার চিরচেনা আধুনিক কোট আর শান্ত চশমায় ঢাকা পড়েছে, কিন্তু তার ভেতরে সেই আদিম সত্তাটা এখনো আগের চেয়েও বেশি সতর্ক। হিয়ার বাড়ির ঠিক উল্টো দিকে ল্যাম্পপোস্টটার ছায়ায় এসে দাঁড়ালো সে। তার হাতের আঙুলগুলো পকেটের ভেতরে নাড়াচাড়া করছে, যেন সে অদৃশ্য কোনো সুতা ধরে টান দিচ্ছে। হিয়া ঘরের জানালা দিয়ে তাকিয়ে আরহামের ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। শহরের হাড় কাঁপানো কুয়াশা ভেদ করে আরহাম জানালার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য প্রসারিত হলো, যেন সে অন্ধকারের ওপারে থাকা তার শিকারের হৃদস্পন্দন অনুভব করতে পারছে। সে অত্যন্ত নিচু আর শীতল স্বরে বিড়বিড় করল, তোমাকে আগলে রাখা কি এতই সহজ হিয়া?
মানুষের গড়া এই ঠুনকো সীমানা দিয়ে কি ড্রাগনের গ্রাস আটকানো যায়? সে এক পা এগিয়ে জানালার গ্রিলের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার শ্বাস যখন জানালার কাচকে ঝাপসা করে দিচ্ছিল, তখন তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা আরও গাঢ় হলো। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে এক আদিম লুণ্ঠনকারী তৃপ্তি। সে আবার ফিসফিসিয়ে বলল, ওরা ভাবছে বলয় একে তোমাকে রক্ষা করবে। আমি এসেছি তোমাকে এই নশ্বর জগৎ থেকে ছিনিয়ে নিতে। যা আমার নখদর্পণে থাকার কথা, তা কোনো মাটির দেয়ালের আড়ালে বন্দি থাকতে পারে না। কথাটা শেষ করার সাথে সাথে আরহামের হাতটা জানালার কাছ স্পর্শ করল, আর অমনি সেই সাধকের দেওয়া রক্ত বলয়টি যন্ত্রণায় নীল হয়ে জ্বলে উঠল, যেন এক মহাজাগতিক শক্তির চাপে সেটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে। এক ঝটকায় দোতলা থেকে নিচে পড়ে যায় আরহাম, কিন্তু শক্ত কৌশলের জন্য ঠিক সামলে নেয় নিজেকে। ড্রয়িং রুমে গুমোট অন্ধকার আর ধূপের গন্ধের মাঝে শাহাদাত হোসেন কপালে হাত দিয়ে বসে আছেন। ইদানিং হিয়ার চারপাশে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো তার স্বাভাবিক বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে। ঠিক তখনই পান্না বেগম তার পাশে এসে বসলেন। তার চোখে মুখে এক অদ্ভুত দ্বিধা আর সংকল্পের ছাপ। একটা বিষয় ছিল, পান্না বেগম বেশ নিচু স্বরে বলতে শুরু করলো, আরহাম এসেছিল। হিয়ার শিক্ষক হিসেবে ও তো আমাদের পরিচিত। আজও হিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শাহাদাত হোসেন চমকে উঠলেন, তবে সেই চমকে স্বস্তির চেয়ে সংশয় বেশি ছিল। তিনি ভ্রু কুঁচকে বললেন, আরহাম? ও তো বেশ ধীর স্থির আর মার্জিত ছেলে। ঠিক আছে, কিন্তু পান্না, আমরা ওর পরিবার সম্পর্কে কতটুকুই বা জানি? ওর শিকড় কোথায়, ওর পরিবার, কিছু তো আমাদের স্পষ্ট নয়। হঠাৎ করে এই অনিশ্চয়তার মাঝে ওর হাতে হিয়াকে তুলে দেওয়া কি ঠিক হবে? পান্না বেগম স্বামীর হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। তার কণ্ঠে এক অদ্ভুত নিশ্চয়তা। তিনি বললেন, সব সময় বংশ পরিচয় দিয়ে মানুষ চেনা যায় না। আমি আরহামের চোখে হিয়ার জন্য এক গভীর মায়া দেখেছি। ওর চাহনিতে এমন এক স্থিরতা আছে যা আমি আর কারোর মাঝেই দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছে এই ঝড়ের মাঝে ওই ছেলেটাই হিয়াকে আগলে রাখার ক্ষমতা রাখে। শাহাদাত হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু পান্না, হিয়াকে নিয়ে যা ঘটছে, সেই সাধকের কথা আর হিয়ার এই অস্বাভাবিক অবস্থা, সব কিছু জেনেও কি আরহাম রাজি হবে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই বিপদের ভাগ নিতে চাইবে? পান্না বেগম একটু থামলেন, তারপর ধীর স্থিরভাবে বললেন, আমি তাকে সবটা খুলে বলেছি, আড়ালে রাখিনি কিছুই। সব শুনে ও আমাকে বলেছে তোমার সাথে কথা বলে জানাতে। ও কোনো কিছুতেই ভয় পাচ্ছে না। শাহাদাত হোসেন কিছুক্ষণ জানালার ও পাশে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। কুয়াশাগুলো যেন জানালার কাচের ওপর কোনো রহস্যময় চাদর বিছিয়ে দিয়েছে। অবশেষে তিনি ধীর স্বরে বললেন, আচ্ছা, তাহলে ওর বাবাকে আসতে বলো। আমি আগে ওর বাবার সাথে কথা বলে দেখি তারা কেমন মানুষ, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। হিয়ার ঘরের আবহাওয়া এখন ভারী হয়ে উঠছে। সাধকের দেওয়া সেই সুরক্ষা চক্রের ভেতরে সে নিজেকে বন্দি কোনো পাখির মতো অনুভব করছে। জানালার বাইরের কুয়াশা যে আস্তরণ, সেটা সাধারণ নয়। মনে হচ্ছে কোনো জীবন্ত ধোঁয়া কাচের ওপারে খেলা করছে। হিয়া তার রুমের দরজাটা ভেতর থেকে চাপিয়ে ব্যাগের একদম কোনায় হাত দিয়ে সেই চন্দ্রাকৃতির পেন্ডেন্টটি বের করলো। রূপালি রঙের পেন্ডেন্টটি কেন যেন আজ খুব বেশি মসৃণ লাগছে। সে আনমনেই ওটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল, তারপর ধীর লয়ে নিজের গলায় পরে নিল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই হিয়া অবাক হয়ে লক্ষ্য করল, ঘরের আবছা আলোতেও পেন্ডেন্টটি অদ্ভুতভাবে চকচক করছে। মনে হচ্ছে ওটার ভেতর থেকে খুব তীক্ষ্ণ একটা রূপালি আভা ঠিকরে বেরোচ্ছে। হিয়া সম্মোহিতর মতো ওটার ওপর হাত বুলিয়ে দিল। ধাতব শীতলতায় তার আঙুলের ডগায় এক অদ্ভুত শিহরণ জুগিয়ে উঠল। সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইল, যেন এই পেন্ডেন্টটি তাকে অন্য কোনো জগতের খবর দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই দরজায় টোকা পড়ল। পান্না বেগম ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন। হিয়া, মা, আয়নার সামনে কি করছিস? আয়, এই দুটো ভাত খেয়ে নে। পান্না বেগম স্নেহ মাখা গলায় বললেন। মায়ের কথা শুনে হিয়ার ঘোরটা মুহূর্তে কেটে গেল। সে দ্রুত পেন্ডেন্টের ওপর থেকে হাত সরিয়ে নিল। পান্না বেগম মেয়ের পাশে বসে তাকে আদর করে খাইয়ে দিতে লাগলেন।
হিয়ার আর পেন্ডেন্টটির দিকে খেয়াল থাকলো না। খাওয়ার শেষে এক ধরনের ভারী ক্লান্তিতে তার চোখ বুজে আসতে লাগলো। সে পেন্ডেন্টটি গলা থেকে খোলার কথা ভুলেই গেল। চাদর টেনে যখন সে বিছানায় শুয়ে পড়ল, তখন তার বুকের ওপর সেই রূপালি চাঁদটা অন্ধকারের মাঝে নিঃশব্দে জ্বলছে।